আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি স্যার। ইনশাআল্লাহ। তো আপনাদের আজকে কর্পোরেট লস এন্ড প্র্যাকটিস আজকে প্রথম ক্লাস আমার সাথে। জি স্যার। এর আগে কি অন্য কোনো স্যার ক্লাস নিয়েছেন? স্যার এইটার কোনো ক্লাস হয়নি, লয়ের কোনো ক্লাস হয়নি আগে। সাধারণত লতে আমার সাথে আরেকজন টিচার থাকেন, আমরা দুইজনে নেই। ইয়াসিন মিয়া, উনি হয়তো নেওয়ার কথা, আমি শিওর না। আমাকে আজকে ক্লাসের কথা বলা হয়েছে, তাই আমি ক্লাসে আপনাদের সাথে ঢুকেছি। তো ইয়াসিন মিয়া ক্লাস নিলে সাধারণত উনি কোম্পানিজ অ্যাক্ট পড়ান আর কি। হ্যাঁ, কোম্পানি এর সাথে আরো একটা অ্যাক্ট উনি হয়তো পড়ান। আর আমি আদার লস গুলি সাধারণত করে থাকি। তো আমরা দেখি আইসিএবির সাথে আমরা কথা বলে আপডেট নিয়ে নিব যে উনি আছেন কিনা। উনি যদি থাকেন তাহলে উনি কোম্পানিজ অ্যাক্ট এর সাথে হয়তো আরেকটা সাইট উনি পড়াবেন। আর আদার যে রেগুলেশনস আছে, যেমন সিকিউরিটিজ ইন এক্সচেঞ্জ কমিশন রেগুলেশন, অন্যান্য এগুলি হয়তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ফাইন্যান্স কোম্পানিজ অ্যাক্ট, অন্যান্যগুলি আমরা ইন্স্যুরেন্স অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, এগুলি হয়তো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি পড়াবো। কেমন? এটা হলো আমাদের প্ল্যান আর কি। আমার কথা তো মোটামুটি আমি আজ তো, সেই ধারাবাহিকতায় আমরা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন রেগুলেশন গুলি আমরা শুরু করছি ইনশাল্লাহ আজকে। আপনার প্রথম এই আইন আলোচনা করতে গেলে এই নোটিফিকেশনটা আমাদের আগে পড়াতে হয়, কারণ এটাই হচ্ছে এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। এটাই হচ্ছে মেইন রেগুলেশন অফ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা কোম্পানিজের সব দিক কভার করে। হ্যাঁ, এই সব দিকগুলি, এর বোর্ড, এর কমিটিস, এর বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, অন্যান্য আনুষঙ্গিক অনেক সব কিছুই এই নোটিফিকেশনে কভার করে। এজন্য আমাদের যে ম্যানুয়াল আছে, কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসের যে ম্যানুয়াল, তো সেই ম্যানুয়ালেও এটা, সেই ম্যানুয়াল থেকে আমি পড়াচ্ছি। ম্যানুয়ালটা খুব একদম আপডেটেড, অ্যাজ অ্যামেন্ডেড আপ টু 4 এপ্রিল 2024 আপডেট করা হয়েছে। সেখান থেকেই আমি ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আমরা আজকে দেখি এটা কতটুকু শেষ করতে পারি। কতগুলি আহ প্রথম হলো, এটা পড়াতে গেলে প্রথম আছে বোর্ড রিলেটেড ডিসকাশন। যদিও কোম্পানিজ অ্যাক্ট যখন আপনারা পড়বেন তখনও বোর্ড অফ ডাইরেক্টরস পড়বেন, কেমন? কিন্তু ওর সাথে কিছু ডেভিয়েশন আছে এই লয়ের। তো এটাও, যেসব কোম্পানি লিস্টেড কোম্পানি, লিস্টেড ইন দ্য স্টক এক্সচেঞ্জেস, সেই সব কোম্পানির জন্য এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অ্যাপ্লিকেবল। এমনকি যারা লিস্টিং হতে ইচ্ছুক, লিস্টিং এর জন্য, আইপিওর জন্য প্রস্তুতি নিচ্ছে, আইপিও জমা দিচ্ছে, তাদের জন্য এই রুলস রেগুলেশন তারা পরিপূর্ণভাবে পালন করেই আইপিওর জন্য, ইনিশিয়াল পাবলিক অফারিং এর জন্য তারা তাদের অফার, আইপিও ডকুমেন্ট সাবমিট করবে। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা লিস্টেড কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে বোর্ড সাইজ, কেমন বোর্ড হবে। কোম্পানিজ একটা যেটা বলা আছে
সেখানে যে বোর্ড সাইজ মিনিমামটা বলা আছে, ম্যাক্সিমাম বোর্ড সাইজ বলা নাই। মিনিমাম কি বলা আছে যে ইফ ইট ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি তাহলে 2 জন, ইফ ইট ইজ এ পাবলিক কোম্পানি তাহলে মিনিমাম 3 জন, এটা বলা আছে। 2 জন আর 3 জন। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সাবসিডিয়ারি হয় তাহলেও বোর্ড 3 জন লাগবে, অলদো ইট ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কথাটা কোম্পানিজ অ্যাক্টে বলা আছে। তাদের বোর্ড সংক্রান্ত সংখ্যা নিয়ে আলোচনা, সংখ্যা কয়জন হবে। তো এটা আমরা জানলাম 2, 3 এই দুইটা বিষয় বলা আছে। কিন্তু সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এখানে আবার তার রিকোয়ারমেন্ট একটু ভিন্ন। এখানে টোটাল বোর্ড অফ ডাইরেক্টরস এর নাম্বার বলা আছে shall not be less than 5, not more than 20। তাহলে লিস্টেড কোম্পানির বোর্ড সাইজ আমরা বুঝতে পারছি যে 5 থেকে 20-এর মধ্যে, 5 জনের কম না, 20 জনের বেশি না। বলো, এটা হলো একটা সংখ্যা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড একটা ডিসিশন অফ দ্য কমিশন ল। 5 জনের কম না, 20 জনের বেশি না। তো এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলি ধারাবাহিকভাবে আসবে, এগুলি আমরা একটু দেখবো। কোম্পানিজ অ্যাক্টের সাথে কনফ্লিক্ট কিন্তু এখানে হয়ে গেল। কোম্পানিজ অ্যাক্টে পাবলিক লিমিটেড কোম্পানির ডিসিশন ওখানে দেওয়া আছে যে মিনিমাম 3, কিন্তু এখানে বলছে নো, এখানে মিনিমাম হতে হবে 5। ওখানে ম্যাক্সিমাম বলা নাই, এখানে ম্যাক্সিমাম 20 করে দেওয়া হয়েছে। 2 নম্বর, এই এক হচ্ছে ব্রড এরিয়া, যেটা বোর্ড অফ ডাইরেক্টরস ক্লজ 1, তার আন্ডারে সাব ক্লজ 2 তে বলা আছে আমার ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। দেখি কি বলে এখানে, যে এখানে list 2 directors or 1/5 of the total number of the directors of a company's board. Ah, independent director থাকতে হবে at least 2 directors, 2 জন, কমপক্ষে 2 জন, আর 1/5 of the total of the board of the company। তাহলে independent director হতে হবে 2 জন অথবা 1/5, মিনিমাম 1/5, এটা থাকতে হবে যে as independent directors in the board। এই কথাটা আসছে 16 অক্টোবর 2023-এর নোটিফিকেশনের মাধ্যমে। এখানে এই যে অ্যাটলিস্ট 2 এটা ছিল না, এটাকে 1/5 ছিল, এখন এখানে অ্যাটলিস্ট 2 কথাটা নিয়ে আসা হয়েছে। হুইচ এবার ইজ হায়ার, এই দুইটার মধ্যে যেটা বেশি, shall be independent director। Any fraction shall be considered to the next integer or whole number for calculating number of independent director। সে ধরেন 1/5 হতে যে 3.2 হলো, 1/5 3.2, তার মানে 4 জন। এটাকে রাউন্ড আপ করতে হবে, নেক্সট নেক্সট যে সংখ্যাটা আছে তার সাথে রাউন্ড অফ করে নিতে হবে। অর্থাৎ যদি 3.1 হয়, 3.2 হয়, 3 পয়েন্ট সামথিং হলেই
নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নেক্সট সংখ্যাটা হবে, মানে 4 হবে। Provided that board shall appoint at least one female independent director in the board of directors of the company. তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সংখ্যা যাই হোক না কেন, তার ভিতরে একজন হবে ফিমেল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কেমন? তাহলে আমরা কম্পোজিশন অফ দ্য বোর্ড, এটা আমরা পড়লে এখান থেকে দুইটা কথা নিতে পারি, এখান থেকে পুরোটার থেকে। এটা হলো কি যে মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কয়জন হন? 3টা কথা। 1 নম্বর কথা হলো 2 জন। 2 নম্বর কথা হলো যদি 1/5, 2 এর থেকে বেশি হয় তাহলে 1/5। যদি 1/5 ফ্র্যাকশন হয় তাহলে রাউন্ড অফ ফিগার যেটা সেটা। আর যাই সংখ্যা হোক না কেন, তার ভিতরে একজন হতে হবে ফিমেল। এই হলো সংখ্যা নিয়ে আলোচনা। তাহলে 5 জনের কম না, 20 জনের বেশি না, তার ভিতরে হচ্ছে 1/5, 2 জন, একজন ফিমেল, আর হচ্ছে ফ্র্যাকশন করে নিতে হবে। এই হলো টোটাল সংখ্যা নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সংখ্যা নিয়ে আলোচনা। কি বোঝা যায় নাকি অবস্থা? আপনাদের ফিডব্যাক বুঝতে পেরেছি স্যার। কথা ক্লিয়ার না? মেসেজ ক্লিয়ার? জি স্যার। তবে মেসেজ ক্লিয়ার স্যার, কিন্তু মাঝে মাঝে কথা কেটে কেটে আসছে স্যার। কেটে যাচ্ছে কি? এখন আচ্ছা আচ্ছা, হয়তো নেটের প্রবলেমের জন্য এটা হয়। কথা যদি ক্লিয়ার না হয়, ঠিক আছে, আমি একটু স্লোই যাব। যদি বোঝা না যায় আমরা আবার রিপিট করব, কোনো অসুবিধা নাই, ধীরে ধীরে বলবো। তারপরেও হয়তো যতদূর আমরা আলোচনা করি ততদূর যেন ক্লিয়ার হয়, ততদূর যেন আমরা বুঝতে পারি, সেটার ভিতরে একটা ইয়া হবে। যে বুঝতে না পারি, যতটুক পড়বো অতটুক যেন অন্তত আমরা আমাদের মনে ক্লিয়ার হয়, এবং এটা আর নূতন করে আর পড়ালেখা করা লাগবে না, এরকম যেন হয়। কারণ এটা এটা তো মুখস্থর কোনো বিষয় না, বাট ইট ক্যান বি নোটেড ডাউন, নোট করে নেওয়া যেতে পারে। কিন্তু টানা মুখস্থ করে রাখার, এখান থেকে কোনো সেন্টেন্স, একটা সেন্টেন্স মুখস্থ করে রাখার কোনো বিষয় নাই। বোঝার বিষয়, সেইটা বুঝে একটু মনে রাখতে হবে। সংখ্যা টংখ্যা বিভিন্ন জিনিসগুলি নিজের ভাষায় লিখতে হবে, কোশ্চেনের স্টাইল দেখে নিজের ভাষায় লিখতে হবে। এখন হলো এই এদের কোয়ালিফিকেশন, উইদাউট কন্ট্রিবিউশন অফ দ্য প্রভিশন অফ দ্য ল ফর দ্য পারপোজ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কোন কোয়ালিফিকেশন হবে? একটা হলো কোনো কোম্পানির শেয়ার থাকতে পারবে না। শেয়ার না থাকাটা হলো সে কোয়ালিফাইড, কোম্পানিতে তার কোনো শেয়ার থাকবে না। এবং যদি থাকে, যদি থাকে 1% নিচে থাকলে কোনো দোষের না। আর টোটাল পেইড আপ ক্যাপিটালের যদি 1% কম থাকে তাহলে একটা সমস্যা নাই, তাই না? তাহলে ওনার কোনো শেয়ার থাকবে না, অথবা ম্যাক্সিমাম 1%-এর কম থাকবে। তিনি হু ইজ নট এ স্পন্সর অফ দ্য কোম্পানি, কোম্পানির কোনো স্পন্সর না। কেমন? স্পন্সর শেয়ার হোল্ডার ডাইরেক্টর ছিলেন এক সময়, স্পন্সর অর্থাৎ কোম্পানি যাদের নিয়ে শুরু করা হয়েছিল, যাদের মেমোরেন্ডামে কোম্পানিতে নাম আছে, এমনকি আইপিওর সময় যাদের তাদের ইনভেস্টমেন্ট শেয়ার হিসেবে তাদের নাম ছিল, এই জাতীয় মানুষগুলি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে না। অথবা নট কানেক্টেড উইথ দ্য কোম্পানিজ কোনো কিছু শুনতে পাচ্ছি না, এটা কি আসলে আমার নেট সমস্যা নাকি স্যারের ওখান থেকে সমস্যা? বুঝতে না পারতেছি না। স্যার, স্যারের ওখান থেকে সমস্যা মনে হচ্ছে। না, আমরাও শুনতে পাচ্ছি না।
আর শুনতে পাচ্ছি না ভাই। শুনতে পাচ্ছি না স্যার, এক্সকিউজ মি স্যার, শুনতে পাচ্ছি না স্যার। স্যারও শুনতে পাচ্ছে না। ও তাহলে তো টোটাল প্রোগ্রাম হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে উভয় পাশে। হ্যাঁ, স্যার হয়তো সুইচ করে আবার জয়েন করবে অন্য কোনো নেটওয়ার্কে। শোনা স্যার যাচ্ছে আপনি আমার? কি কিছু, না স্যার এতক্ষণ কিছু শোনা যায়নি। আচ্ছা, এখন এখন শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, আমার নেট বোধহয় প্রবলেম ছিল, আমি আউট হয়ে গেছিলাম নেট থেকে, ইয়া থেকে, আপনাদের গ্রুপ থেকে, তারপর ঢুকেছি আর কি। তো যেটা আমরা আলোচনা করতাম, তাদের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, তাদের স্যার অ্যাসোসিয়েট কোম্পানির। মানে ওই ভয়েস ভেঙে ভেঙে আসতেছে তো, আপনার কথাগুলো বুঝতে পারতেছি না। এই নেটওয়ার্ক কি স্যার অন্য কোনো লাইনে সুইচ করা যাবে? মানে পুরো ক্লাসটাই একটু প্রবলেম করতেছে। এটা তো লাইনটা তো এমনি ভালো, আমার তো মনে হয় না, একটু আনস্টেবল ছিল, এখন দেখি কি হয়। নেট ইস্যু থাকার কথা না, কি একটু এখন কি ক্লিয়ার নাকি আমার কথা? কোনো স্যার ভেঙে আপনার ভেঙে কথা মানে ভেঙে যাচ্ছে আর কি, পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। তা আমি এক কাজ করি, আমি টোটালি বেরিয়ে যাই, বেরিয়ে যাই আবার নতুন করি, আমি দেখি একটু ঢুকি, বেরিয়ে যাই। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে দেখেন তো কেমন? এখনো কি কথা ভেঙে আসছে না ক্লিয়ার আছে মেসেজ? স্যার এখন বোঝা যাচ্ছে, আগের থেকে বেটার স্যার। আচ্ছা, আর থেকে বেটার দেখি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সহজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা সংখ্যা, সংখ্যা নিয়ে আমাদের আর কোনো তাহলে কোনো বিষয় নাই। সংখ্যার পরে কোয়ালিফিকেশন নিয়ে, যে এনিওয়ে কোম্পানিতে 1%-এর বেশি বেশি শেয়ার থাকতে পারবে না কোম্পানিতে, এটা একটা ইস্যু। আর আরেকটা হলো অ্যাকচুয়ালি মূল কথা, যেটা স্পন্সর, ডাইরেক্টর, ইনাদের ক্লোজ রিলেটিভ থাকতে হবে না, ক্লোজ রিলেটিভস বা ইউএফ, তারা তাদের আন্ডারে কোনো কর্মচারী কর্মকর্তা অথবা তাদের বিজনেসের সাথে অ্যাসোসিয়েটস রিলেটেড, অর
ফ্যামিলি ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যামিলি মেম্বার্স, এটা হলে চলবে না। এই জায়গাটা ক্লিয়ার করার জন্য, এখানে যেহেতু অনেক কথাবার্তা, ক্লিয়ার করার জন্য যেটা করা হয় সেটা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে অ্যাপ্লাই করা হয় যে দিজ আর দ্য পারসন, তাদের সাথে আমার রিলেশন এমন, এই ব্যক্তিকে কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ করা যাবে কি না, পারমিশন। সেই ক্ষেত্রে when it is permitted তখন ধরে নেওয়া হয় এই ক্লজগুলি তখন কমপ্লাইড উইথ প্রপারলি। সুতরাং এই জায়গাটা আসলে তো একটু টাফ, কারণ একদম কোনো রিলেশন নাই আমার সাথে, যার সাথে আমার কোনো যোগাযোগ নাই, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো এই ব্যক্তির আমি খুঁজে পাবো কিভাবে? সেই ব্যক্তি কে, কোন জায়গা থেকে কে দিবে? একটা মানুষের সাথে মানুষের তো রিলেশন থাকবেই, তো সে যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এইটাই চেষ্টা আর কি। তো সেটা জন্য একটা অ্যাপ্রুভাল নেওয়া হয়, অ্যাপ্রুভাল নিলে এই বিষয়টা তখন কাভার হয়ে যায়। একদম ভাই বোন এরকম আত্মীয় স্বজন এরকম বাদ দিয়ে যদি নেওয়া হয় তাহলে কোনো সমস্যা নাই। আর কর্মকর্তা কর্মচারী নেওয়া যাবে না, আমার আন্ডারে যে চাকরি করে বা আমি যার সাথে বিজনেস রিলেশনস আছে এগুলিও থাকতে পারবে না। দেন সিআইবি নেওয়া হবে, বিষয়গুলি নতুন। সিআইবি এইসব আগে বিষয়গুলি ছিল না, এই 2020-এ বিষয়গুলি ইনসার্ট করা হয়েছে। সেটা হলো তার সিআইবি নেওয়া হবে, তিনি ব্যাংক ডিফল্টার হতে পারবেন না বা ব্যাংক ঋণ খেলাপি হতে পারবেন না, এটা ক্লিন সিআইবি রিপোর্ট থাকতে হবে। স্যার গ্যারান্টর তো যদি ওনার যদি গ্যারান্টর থাকেন তাহলে গ্যারান্টর যদি ডিফল্টার হয় সেক্ষেত্রে হ্যাঁ, সিআইবি খারাপ হয়ে যাবে, ওনার সিআইবি ক্লিন আসতে হবে। এবং তাহলে আমাকে স্পষ্ট যে বিফোর অ্যাপয়েন্টিং এনি পারসন as an independent director, the company must take clean CIB report. সিআইবি রিপোর্ট ক্লিন থাকলে দেন শুধু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে এনিওয়ে। এখন আমরা যে বললাম ফ্যামিলি মেম্বার্স হতে পারবে না, এখন ফ্যামিলি মেম্বার্স বলতে এর দূরত্ব কত দূর, এর বহর কত, দৈর্ঘ্য প্রস্থ কত, তার একটা হিসাব দরকার। এটা আইন এটাকে ক্লিয়ার করে দিয়েছে যে ফ্যামিলি মেম্বার্স বলতে দিজ আর দ্য ফ্যামিলি মেম্বার্স, এটা আইনের ব্যাখ্যা। প্রোভাইডেড দ্যাট ফ্যামিলি মেম্বার্স হচ্ছে স্পাউস, সন, ডটার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, son-in-law, daughter-in-law shall be considered as family members. They are prohibited to be appointed as the independent directors. তাহলে আমি ক্লিয়ার গাইডলাইন পেলাম যে ফ্যামিলি মেম্বার্স কে কে। হ্যাঁ, এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। ওয়াইফ এন্ড হাজবেন্ড, সন এন্ড ডটার, ফাদার এন্ড মাদার, ব্রাদার এন্ড সিস্টার, জোড়া জোড়া। হ্যাঁ, son-in-law, daughter-in-law, এই তো শেষ। দুটা এটা খেয়াল রাখা ইজি। ওয়াইফ এন্ড হাজবেন্ড, son and daughter, father and mother, brother, sister, son-in-law, daughter-in-law, এই দিস ইজ দ্য ব্র্যাকেট। আইন যেহেতু বলছে, এর বাইরে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। এটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন, ফ্যামিলি মেম্বার বলতে আমি কাকে বুঝি, হ্যাঁ, তো সেই জিনিসগুলি নিয়ে প্রশ্ন উঠতো আর কি। Provided that a spouse, the family members who has not been an executive of the company in immediately preceding 2 financial years, এই পয়েন্টগুলি আপনাদেরকে খুব ধীরে সুস্থে একটু খেয়াল রাখতে হবে। এটা একবার পড়লেই আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট বিষয় অনেক সময় দেখা যায় যে এগুলি কোশ্চেন আকারে অনেক সময় থাকে, কারণ এগুলি খুব ছোট ছোট ইস্যুস এবং এগুলি দিয়ে অনেক বড় কোশ্চেন তৈরি করা যায়। এই ছোট বিষয় দিয়েই বড় কোশ্চেন তৈরি করা যায়। যেমন কোনো কোম্পানিতে একটা লোক চাকরি করতো,
হি রিটায়ার্ড ফ্রম দ্য কোম্পানি। আমি বললাম যে several years back he retired from the company. Can he বা can that person be appointed as the independent director? এরকম যদি, তো সেটা হলো ওই কোশ্চেন তো এরকমই থাকবে, হ্যাঁ, সেভারেল সাম ইয়ার্স এরকম, হ্যাঁ? তো অথবা ডেটই থাকলো যিনি ইন দ্য ইয়ার 23 তিনি রিটায়ার্ড করেছেন, এরকম কথাবার্তা থাকতে পারে। তাই যদি হয় তাহলে উনি, আইন এখানে পরিষ্কার করে দিয়েছে যে বিগত 2 বছর 2টা ফাইন্যান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি, ইন ইমিডিয়েট প্রিসিডিং 2 ইয়ার্স, মানে এইটা যে বছরের নিয়ে আমরা কাজ করছি সেই বছরের পূর্বের 2 বছর ফাইন্যান্সিয়াল ইয়ার, হ্যাঁ, 2টা অর্থ বছর, জুলাই টু জুন, এটাকে ফাইন্যান্সিয়াল ইয়ার বলে। এই জুলাই টু জুন সে এটা হলো 2025, তাহলে 23-24, 22-23, এই 2 বছরের ভিতর উনি এই কোম্পানিতে ছিলেন না অ্যাজ অ্যান এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে এনি 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 পোস্ট, জিএম হতে পারে, ডাইরেক্টর হতে পারে, যাই হোক, অসুবিধা নাই। এখন মানে অফিসার হিসাবে উনি কাজ করেন নাই এই 2 বছর, তার আগে উনি 2021-এ ছিলেন, তাতে কোনো সমস্যা নাই। জাস্ট প্রিসিডিং 2 ইয়ার্স উনি ছিলেন না, এইটা হলেই উনি কিন্তু কোয়ালিফাইড। এই জায়গাগুলি একটু খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে যে 2 ইয়ার্স মানে 2 ফাইন্যান্সিয়াল ইয়ার্স। এখানে অনেক সময় স্যার দিন তারিখ দিয়ে আপনাদেরকে একটা ম্যাথমেটিক্স ইউজ করে দেয় এই লয়ের পরীক্ষার মধ্যে। সেইখানে আপনাদের তারিখটা দেখলে আপনারা বুঝবেন যে এই বছর তো বাদ, গত 2টা ফাইন্যান্সিয়াল ইয়ার বাদ দেবেন, তার তারিখ আগের যদি না তারিখ থাকে যদি হয় নো প্রবলেম। এটা তাহলে এটা আমরা একটা জিনিস বুঝলাম যে বিগত 2টা ফাইন্যান্সিয়াল ইয়ারে উনি কোম্পানিতে ছিলেন না, আগে ছিলেন, তাতে কোনো অসুবিধা নাই, উনি হতে পারবেন। দেন রিলেশন, আমরা তো ফ্যামিলি রিলেশনটা জানলাম, এছাড়া আদার্স রিলেশনও আছে, যে কোনো ফাইন্যান্সিয়াল পিকোনারি অর আদারওয়াইজ উইথ দ্য কোম্পানি, ইটস সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েটস এর সাথে কোনো ফাইন্যান্সিয়াল রিলেশন, কোনো লেনদেন এরকম কোনো কিছুতে ওনার বিজনেসের সাথে রিলেটেড এরকম কোনো ব্যক্তি হতে পারবে না। যদিও এই জায়গাটা খুবই ওয়াইড এরিয়া হয়ে গেল, আবার যেটা আইন আছে যে এটা এরকম হলেও তিনি কিন্তু একটা হতে পারবেন না। ওনার সাপ্লায়ার, ওনার আহ ওনার কন্ট্রাক্টর, এরকম যদি কিছু হয় তাহলে হতে পারবে না। তারপরে হচ্ছে হু ইজ নট এ মেম্বার অর ট্রেক হোল্ডার, ডাইরেক্টর অর অফিসার অফ এনি স্টক এক্সচেঞ্জ। এটা হলো অন্যদিকে, আমার রিলেশন নাই, এটা রিলেটেড না, বাট উনি একজন ট্রেকের মেম্বার। ট্রেক মেম্বার হলো অর্থাৎ ব্রোকার হাউস, হ্যাঁ, এটাকে ট্রেক বলা হয়। ট্রেডিং রাইটস এন্টারটেনমেন্ট সার্টিফিকেট যারা আছে, অর্থাৎ ব্রোকার অর ডাইরেক্টর অর অফিসার অফ স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ 2টা, এদের কোনো ডাইরেক্টর, এদের অফিসার, অথবা ব্রোকার হাউসের যিনি যিনি ট্রেক হোল্ডার, যিনি এই ট্রেক হোল্ডার মেম্বার, ইনি কিন্তু কোনো কোম্পানিরই ডাইরেক্টর হতে পারবেন না, কারণ তারা হচ্ছে রেগুলেটরি অথরিটির পার্ট। সুতরাং তাদেরকে এইভাবে আনা হয়েছে যে এরা যদি এখানে ডাইরেক্টর হয় তাহলে যে কোনো ভাবে সমস্যা হতে পারে, এই জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এরপরও শেয়ার হোল্ডার, ডাইরেক্টর, অফিসার অফ এ ট্রেক হোল্ডার স্টক এক্সচেঞ্জ অর ইমিডিয়েটলি অফ দ্য ক্যাপিটাল মার্কেট, এরকম আরো যদি ট্রেক হোল্ডার হয় স্টক এক্সচেঞ্জ, অর এটার যদি উনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বাদে অন্য ওয়েতে যদি কোনো ডাইরেক্টর হন, তাও কিন্তু উনি হতে পারবে না। শেয়ার হোল্ডার অথবা ডাইরেক্টর, ট্রেক যার, তিনি তো হতেই পারবেন না।
ট্রেকের যদি শেয়ার হোল্ডার হয় অথবা ডাইরেক্টর হয় তাও উনি ডিসকোয়ালিফাইড হবেন। Who is not a partner or an executive or was not a partner or executive during the preceding 3 years of the concerned company statutory audit firm or audit firm engaged in internal audit service or audit firm conducting a special audit professional certification compliance of the code. Auditor, কোম্পানির কোনো অডিটর এবং বিগত 3 বছরে তারা অডিটর ছিলেন বা ইউ হ্যাভ স্ট্যাটুটরি অডিট ওয়ার ইন্টারনাল অডিট ওয়ার সার্টিফিকেশন প্রোভাইডার অডিট এনিওয়ে, এই জাতীয় অডিটরও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে না। Who is not independent director in more than 5 listed companies? মানে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 5টা কোম্পানিতে সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবে। 5 নাম্বার অফ কোম্পানিজ, 5টা। তো 5টা পর্যন্ত ওনার সীমা শেষ। কেমন, যেখানে আমি অডিটর ছিলাম না, ট্রেক মেম্বার ছিলাম না, এরকম অনেক কিছু সব মিলে আমি 5 জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবো। তো 5 জায়গার বেশি তিনিও ডিসকোয়ালিফাইড হবেন। এটা কি স্যার এই বর্তমান ধরেন নিয়োগ পেতে যাচ্ছে এটা সহ 5টা স্যার? মানে যিনি নিয়োগ পেতে যাচ্ছেন এই এই ব্যক্তি যদি আরো চায় আরো 5 জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকেন, এটা একটু পানি গরম করে দিতে হবে। আরো 5 জায়গা যদি উনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকেন তাহলে ওনাকে এইখানে নেওয়া যাবে না। সে এক্স জি কোম্পানিতে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর খুঁজছি, তো একজনকে পেলাম মিস্টার ওয়াই, উনি আরো 5 জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তো ওই ব্যক্তিকে এখানে নেওয়া যাবে না, কারণ ওনার যে লিমিট শেষ হয়ে গেছে। ওনার লিমিট হলো 5টা, উনি তো 5 জায়গায় আছেন। গট ইট স্যার। হুম। এই জায়গায় একটু ছোট ছোট বিষয়, এটা একটু আপনারা, এটা তো এক লাইন লেখা, তারপরে এটাকে সংক্ষেপ করা হয়েছে অলরেডি, আরো আপনি সংক্ষেপ করে একটু নোট ডাউন করে রাখবেন যে এই ডিসকোয়ালিফিকেশন অফ দা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর একটু, কারণ এই ছোট ছোট একটা বিষয় দিয়ে এমন একটা প্যাচ দিয়ে আপনাকে কোশ্চেন দিবে যে আপনি এই 4 আর 5, এই যেমন আপনি কোশ্চেনটা করলেন, এরকমও হতে পারে যে উনি 4 জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এখন আসছেন, কারণ পরীক্ষার হলে তো এমনি একটা টেনশন থাকে। এখন 5 আপনি পড়েছেন, এখন আপনার টেনশন যে 4 জায়গায় থেকেছে আরেক জায়গায়, তাহলে কি হবে কি হবে না। কিন্তু ধারণাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার এগুলি কোনো কোশ্চেনই না, সহজ। কেমন, যে 5 সংখ্যাটা আপনি অনেকে 5 ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, এটা একটা সমস্যা। মানে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 5 জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবে, 6 জায়গায় থাকতে পারবে না, এই হলো কথা। এখন আপনি আপনার মতো করে মনে রাখবেন। Who has not been convicted by a court of competent jurisdiction as a defaulter in payment of any loan or any advance to a bank or financial institution? NBFI কথাটা তো আর নাই, এটা আইনে রয়ে গেছে, হ্যাঁ, এই নোটিফিকেশনে রয়ে গেছে। এখন NBFI হয়েছে ফাইন্যান্স কোম্পানি, কিন্তু নোটিফিকেশনে NBFI টা রয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, আমি তো একটু আপনাকে একটু পড়াচ্ছি, আমি একটু পরে ফোন ব্যাক করি আপনাকে। তো উনি কনভিক্টেড হবেন না কোর্টে, ওনার ওনার বিরুদ্ধে কোনো কোর্টের মাধ্যমে উনি কোনো কোর্ট ওনার বিরুদ্ধে ডিফল্টার হিসাবে কোনো সময় উনি কনভিক্টেড হয়েছেন, এরকম হলে উনি আর কিসের জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি এখানে টাকার উনি লোন নিয়েছিলেন, লোন দিতে পারেন নাই, ডিফল্ট করেছেন, এই জন্য উনি কনভিক্টেড হয়েছেন। এই জন্য এই ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন না।
who has not been convicted for for a criminal offense involving moral turpitude. তো দুইটা, একটা হলো কনভিকশন ফর এজ এ লোন ডিফল্টার, একটা। আরেকটা হলো দেশের কোনো আইনের মাধ্যমে কোনো কারণে, নৈতিকতার বিবর্জিত কোনো কারণের জন্য উনি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকেন এবং তার জন্য সাজা হয়ে থাকে, কনভিক্টেড হয়ে থাকেন, উনি দোষী সাব্যস্ত হন, তাহলেও উনি ডাইরেক্টর। মানে একদম ধোয়া মাঠা সাদা একটা মানুষ লাগবে, সোজা কথা, আমি যা বুঝতেছি। কেমন উনি কোনো জায়গায় কোনো মামলা মকদ্দমায় ওনার যদি কনভিকশন হয়ে থাকে, তাহলে উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। The independent director shall be appointed by the board and approved by the shareholders in the annual general meeting. তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, এটা বলে যাচ্ছে এখানে, অ্যাপয়েন্টমেন্ট প্রসেস অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কি? এটা বোর্ড অফ ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট দিবে, কেমন? আর বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন অ্যানুয়াল জেনারেল মিটিং এ এটাকে প্লেস করতে হবে ফর অ্যাপ্রুভাল, এজিএম এ অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে, কেমন? অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। The post of independent directors not remain vacant for more than 90 days. এখন যদি আমরা বললাম যে সর্বনিম্ন 2 ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তারপরে হচ্ছে 1/5, তারপরে হচ্ছে ফিমেল একজন, এই যদি ইস্যুস গুলি কোনো কারণে যদি এই পোস্টটা খালি হয়, ভ্যাকেন্ট হয় কোনো কারণে, এই ভ্যাকেন্সি পিরিয়ডটা সর্বোচ্চ 90 ডেজ থাকতে পারবে। 90 ডেজের মধ্যেই 90 ডেজের মধ্যে নূতন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করে সারতে হবে। এই জন্যই 90 ডেজ পাবেন। আজকে যদি খালি হয়, কালকে থেকে চেষ্টা করবেন যেন 90 দিনের মধ্যেই এই সব প্রসেস কমপ্লিট করা যায়। কারণ অনেক কাজ তো, সিআইবি নিতে হবে, বোর্ডের অ্যাপ্রুভাল থাকতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল লাগবে, এই সব করে টোরে 90 ডেজের ভিতরে শেষ করতে হবে। এখন ওনার টার্মস কতদিন হবে, উনি কতদিনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ হলেন, সারা জীবনের জন্য না নির্দিষ্ট কোনো টার্ম আছে এটা? দি টেনুর অফ অফিস অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল বি ফর এ পিরিয়ড অফ 3 years, স্পেসিফিক 3 বছরের জন্য ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। 3 years, 3 years যখন শেষ হয়ে যাবে, তখন আরেকটা টার্ম, মানে আরেকটা 3 years এটার জন্য ওনাকে এক্সটেনশন করা যাবে। 3 years এর মধ্যে মতন নিলেন এবং 3 years শেষ হয়ে গেলে আরো 3 বছরের জন্য ওনাকে এক্সটেনশন দেওয়া যাবে। এরপরে উনি আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবেন না। তবে এখানে বলা নাই বিষয়টা, সেটা হলো উনি যদি আবার গ্যাপ দেন একটা পিরিয়ড, একটা 3 years গ্যাপ দিলে আবার হয়তো উনি হয়তো আসতে পারবেন, একটা গ্যাপ থাকা লাগবে, তার নিচে আছে কথাটা লেখা। আছে না? জি, এক টেনের গেট দিয়ে আবার জয়েন করতে পারবেন, ওয়ান টেনের। আচ্ছা, provided that the board shall appoint independent director subject to prior consent of the commission. Commission মানে Securities and Exchange Commission. Provided that the board shall appoint, এখানে shall মানে must appoint the independent director subject to prior consent, আগে তার অনুমতি নিতে হবে। কেমন? এই বোর্ডের অ্যাপয়েন্টমেন্টের আগে এসএসসির কনসেন্ট নিতে হবে যে এই লোককে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিতে পারি কিনা। Prior consent of the commission after due consideration of recommendation of the, নো, আরো এখানে একটা বিষয় আছে,
due consideration of recommendation of nomination and remuneration committee of the company। দেখছেন এখানে, এটা হলো অ্যাপয়েন্টমেন্টের আর একটা প্রসেস এখানে রয়ে গেল। সেটা হলো যে এই কোম্পানির একটা কমিটি থাকবে যেটার নাম এনআরসি। এটা আমাদের নিচে আছে এনআরসি নিয়ে আলোচনা। এই নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি থাকবে, কোম্পানির একটা বোর্ডের একটা কমিটি থাকবে, বোর্ডের একটা সাব কমিটি, বোর্ডকে হেল্প করবে তো অ্যাপয়েন্টমেন্ট রিমুনারেশন এগুলি নিয়ে। তো সেই সাব কমিটি এই ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যাকে আমি নিব তাকে যাচাই বাছাই করবে। এই যে লিগ্যাল ম্যাটার্স গুলি যাচাই বাছাই করে যদি এনআরসির কাছে ওকে হয় তাহলে পাঠাতে হবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে যে আমরা এটাকে যাচাই বাছাই করেছি, তাকে নেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এসিসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পারমিশন দিলে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। এরপরে আবার এজিএম এ প্লেস করতে হবে, এজিএম এ একটা পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে, তাহলে হয়ে গেল কাজ। স্যার এটা কি 3 বছর ইন্টারভালে নিচ্ছে যাকে সে, নাকি একদম প্রথমেই এটা করতে হবে স্যার? যখনই নিবেন, যখনই তাকে নিবেন, জি শুরু স্যার। হোক দ্বিতীয় হোক তৃতীয়, যখনই। শুধু এক্সটেনশনের ক্ষেত্রে আপনার কিছু লাগবে না। এক্সটেনশন 3 বছরের জন্য একজনকে নিয়েছেন, ওনাকে এক্সটেনশন দিবেন, এটা বোর্ড বোর্ড এক্সটেনশন দিলেই হয়ে যাবে। কিন্তু প্রথম যখন নিচ্ছেন বা তিনি যখন ওনার টেনিউর শেষ হয়ে গেল, এক্সটেনশন দিলেন না, বা পরবর্তী যদি কোনো সময় নিতে হয়, তাহলে দিস ইজ দ্য প্রসেস। এনআরসির রিকমেন্ডেশন এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল এর ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। প্রোভাইডেড দ্যাট former independent director may be considered for reappointment or another tenure after a time gap of tenure। হ্যাঁ, এটা হলো অঙ্ক পড়ার মতো ভাই। এগুলি আসলেই এই জাতীয় বিষয়গুলি পড়তে হয় একেবারে। আপনারা যেরকম ম্যাথ করেন যেরকম, যে এগুলো হিসাব করে কোনো একটা যেন মিস না হয়ে যায়। কারণ অনেকগুলি কন্ডিশন এত কন্ডিশন ছিল না, এগুলি সব বেশি বেশি করে দেখেন। নাই যে আমি এই বইটা, এই যে এখানে এই যে ইনসার্ট এগুলি সব দেওয়া হয়েছে এখানে, রেফারেন্স গুলি বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়েছে, সব দেওয়া হয় নাই, কিছু কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এই ম্যানুয়ালটা আমার আপডেট করা, আমি এটাকে আপডেট করে দিয়েছি এবার। অনেক কষ্ট হয়েছে এটা আপডেট করতে, কারণ ম্যাক্সিমাম আইন চেঞ্জ হয়ে গেছে, এত রকমের চেঞ্জ। আর আমাদের যেটা ছিল সেটা এত আগের। এই চেঞ্জ গুলি তো এগুলি করতে যে আমাকে অনেক দিন রাত থাকতে হয়েছে, এটা করে করে এগুলি আপডেট করা হয়েছে আর কি। তো এটা আমি করেছি, এই জন্য ওই আমার কপি থেকে আমি পড়াচ্ছি আর কি, ড্রাফট কপি থেকে। তারপরে হলো 6 ইয়ার্স, সরি, বলছে যে একটা টেনুর, ওই যিনি আগে একবার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছিলেন, এক্সটেনশন দিলাম একটা, তো শেষ, এরপরে তো ওনাকে আর রাখা যাবে না। তো কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট যদি করতে হয় তাহলে টেনুর একটা মানে 3 বছর একটা গ্যাপ দিতে হবে। এটা বলেই দিয়েছে, দিট ইজ 3 ইয়ার্স ফর হিজ আর কমপ্লিশন অফ এক্সিকিউটিভ অফ টু টেনুর from his or her completion of execution of two tenure। তার মানে এক টেনুর গ্যাপ দিতে হবে। এই একটা টেনুর হতে পারে 3 ইয়ার্স এর, একটা টেনুর হতে পারে ওর 6 ইয়ার্স এর হতে পারে, কারণ উনি তো এক্সটেনশন হলে তো 6 ইয়ার্স হয়েছে। টু টেনুর, এই টু টেনুরের অথবা এক টেনুরের পরে আর একটা টেনুর গ্যাপ দিতে হবে। তার মানে মোট কথা, মোটা দাগে 3 বছর গ্যাপ দিতে হবে। স্যার গ্যাপ দিলে যে স্যার একটা কোশ্চেন একটা স্যার, এখন স্যার এদিকে স্যার 1 টেনিয়রের পরেই তো গ্যাপটা হবে। না, এক্সটেনশনের ব্যাপারে
কোনো গ্যাপ দরকার নাই। এক্সটেনশন এটা আলাদা আইন, এটা আলাদা ল, এটা আলাদা ল। সেটা হলো এই যেটা, হ্যাঁ এটার স্যার, সাথে কোনো কিছু রিলেশন নেই। কিন্তু স্যার এটা দিয়া তো নিচে মানে নিচে বলে দিছে যে মানে সে টোটাল লিখছে স্যার, টোটাল 6 বছর থাকতে পারবে। তো 6 বছরের মধ্যে মাঝখানে 1 বছর যদি গ্যাপ না হয় তাহলে কি স্যার আর এরপরে 3 বছর গ্যাপ দিয়ে তো আবার 3 বছরের জন্য জয়েন্ট হবে, তো ওই তো টোটাল 6 বছর হবে। ওনাদের তাহলে তো হিসাবে 9 বছর হয়ে যাচ্ছে, মানে ওনার এই কোম্পানিতে সার্ভিস দিবে। 3 বছর থাকলেন, আরো 3 বছর উনি এক্সটেনশন দিলাম, 6 বছর গেল। এক্সটেনশন স্যার, এক্সটেনশনটাই তো স্যার মনে হচ্ছে যে একটা গ্যাপ দিয়ে আবার আরেকটা ওই ব্যক্তিকে আবার নেওয়া যাবে। হ্যাঁ, তো পরিষ্কার কথা, করা যাবে। কিন্তু পরবর্তীতে নিতে গেলে, এরপরে যদি আবার নিতে চান, তাহলে একটা টেন্ডার গ্যাপ নিতে হবে। যদি ওনাকে আবার নিতে চান, হ্যাঁ, এক্সটেনশন দিলেন বা দিলেন না, যাই হোক, এক্সটেনশনই দিলেন, ধরেন এক্সটেনশন দিলে ওনাকে যদি নিতে চান, তাহলে আর একটা টেন্যুর গ্যাপ দিতে হবে। অর্থাৎ উনি 3 বছর পরে যাইয়া 6 আর 3 9, 9 বছরের শেষে যে উনি আবার আসতে পারবেন। তাহলে একজনকে আমি 6 বছর রাখতে পারবো? হ্যাঁ, provided that a former independent director may be considered for reappointment for another tenure after a gap of one tenure, that is 3 years from his or completion of executive tenure 6 years on. যদি এক্সটেনশন থাকে তখন তো 6 বছর, এই কমপ্লিশন হওয়ার পরে একটা টেন্যুর গ্যাপ দিতে হবে। মানে 6 বছর আপনি একটানা রাখতে পারবেন। 6 বছরের পরে যে আপনি তাকে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলে একটা টেন্যুর গ্যাপ দিতে হবে। Provided further that the independent director shall not be subject to the subject rotation. যে কোম্পানি যে একটা যে রোটেশনের বিষয় আছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কোনো রোটেশনের হিসাব নাই। সে কোনো রোটেশন কোনো বিষয় না, তার বিষয় হলো 3 বছরের হিসাব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে একটা বিষয় আছে, আবার একটা ব্যাখ্যা দিচ্ছে। যদি কোনো টেনিউরের পার্টলি যদি উনি সার্ভ করেন, পার্টলি, তাহলে এটা ফুল টেনিউর হিসেবে ধরা হবে। The purpose of counting tenure or term of director in a partial term of tenure shall be deemed to be a full tenure. হ্যাঁ, 2 বছর, 2 বছর 6 মাস করেছেন, ধরে নিতে হবে 3 বছর করেছেন, হ্যাঁ, এরকম ফুল টার্ম হিসেবে গণ্য হবে। এখন এই যে যে আমরা আলোচনাগুলি করলাম, এর ভিতরে আপনাদের কোনো গ্যাপ আছে কিনা বা বোঝার কিছু আছে কিনা, আপনারা among us it may be discussed. কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার নেই স্যার। গুড। Sir, I have a question, sir. Yes, please. স্যার, আপনি বললেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে আমি 90 দিনের বেশি পোস্ট খালি থাকা যাবে না। হুম। তো এটা আবার বোর্ডে নিয়োগ দিবে। এখন এটাকে আবার এপ্রুভ করে নিতে হবে এজিএম এ। এজিএম এ এপ্রুভ করার আগ পর্যন্ত তো কি সে তো কাজে থাকবে নাকি? কাজে থাকবে, জি। এজিএম এ যদি কোনো কারণে এপ্রুভ না হয়, তো বিপদ তখন। এজিএম এ যদি না হয় তাহলে ওনার অ্যাপয়েন্টমেন্ট ভ্যালিডিটি থাকবে না, এজিএম ডেট থেকে ভ্যালিড থাকবে না। এই কিন্তু এর এই আগের টাইমটা। কাজগুলি, হ্যাঁ, এর আগের কাজগুলি ভ্যালিড থাকবে। এজিএম এর যে বিষয়টা হলো পোস্ট ফ্যাক্টো একটা অ্যাপ্রুভাল নিতে হবে। এর কারণ হলো, আসলে আপনি জানেন যে আমরা হাউ এ ডাইরেক্টর ইজ অ্যাপয়েন্টেড
of a company. আমরা জানি a director generally a director is appointed by the shareholders in the AGM, in the annual general meeting, by the shareholders in the AGM. এটাই হচ্ছে জেনারেল। এরপরে কিছু বিষয় থাকে যে প্রথম ডাইরেক্টর, এরকম কিছু ইস্যুজ আছে যে প্রথম ডাইরেক্টর যারা মেমোরেন্ডামে স্বাক্ষর করবে তারা এই সময়, অথবা সেখানে তাদের মধ্যে থেকে ডাইরেক্টর হবে। নেক্সট ফার্স্ট এজিএম এ সবাই রিটায়ার করবে, কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত না, জেনারেল শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত না। অল ডাইরেক্টর শুড রিটায়ার। এবার আসেন জনগণের দ্বারা অর্থাৎ শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত কে কে ডাইরেক্টর। এই শুরু হয়ে গেল। এর পরের থেকে যখনই ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে তখনই কিন্তু ওই বাই দা শেয়ার হোল্ডার্স ইন দ্য এজিএম, এটাই হচ্ছে নিয়ম। শুধুমাত্র একটা পদ আছে, সেটা হলো ক্যাজুয়াল ভ্যাকান্সি। কি সমস্যা? তো ক্যাজুয়াল ভ্যাকান্সি, টু ফিল আপ দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি, ডাইরেক্টর যদি হঠাৎ করে কেউ মারা যায়, ইমিডিয়েট কোনো সমস্যা হয়, তাহলে এক্সিস্টিং ডাইরেক্টররাও একজন ওই ফিল আপ দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি, the existing directors may appoint a person as director of the company, a qualified person, qualified qualification তো থাকতেই হবে তার। তো এই তাহলে মূল অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু বাই দ্য শেয়ার হোল্ডার্স ইন দ্য এজিএম। সেই বিষয়টা ধারাবাহিকতা রাখার জন্য এখানে এজিএম এর বিষয়টা রাখা হয়েছে। কিন্তু এখানে এনআরসি থেকে অ্যাপয়েন্টমেন্ট হলো, এনআরসি থেকে রিকমেন্ড হলো, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্রুভাল দিল। অ্যাপ্রুভাল কি দিল? যে এই ব্যক্তিকে নেওয়া যায়, এই ব্যক্তি কোয়ালিফাইড, এই টাইপের। কিন্তু ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দাও এরকম তো না ব্যাপারটা। দিস পারসন মে বি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এরকম অ্যাপয়েন্টমেন্ট দিবে তো বোর্ড, দেন বোর্ড মানে তার অ্যাপয়েন্টমেন্ট বিরুদ্ধে দিল। কোনো অবজেকশন দিচ্ছে না আর কি তারাই, যে হ্যাঁ নো অবজেকশন, অবজেকশন রাইট, সার্টিফিকেটের এক্স্যাক্টলি, মতো। এক্স্যাক্টলি। কারণ তারা একটু দেখবে ট্রেক হোল্ডার আছে কিনা ঢাকা স্টক এক্সচেঞ্জের, বা যেসব বিষয় সিআইবি, অন্যান্য আনুষঙ্গিক বা কোনো ভাই ব্রাদার নিয়ার রিলেটিভস, এইগুলো জাস্ট একটু দেখে। আর একটা কোয়ালিফিকেশন আছে, তার শিক্ষাগত বিষয়গুলিও আসবে, এগুলিও এখানে আলোচনা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হলে তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, কি থাকা লাগবে, সেখানে একটা ইস্যুজ আছে। সেই বিষয়গুলি তারা যাচাই বাছাই করে দেখে যদি ওকে হয়, সে রিকমেন্ড, সে জাস্ট বলবে যে হ্যাঁ উই হ্যাভ নো অবজেকশন, এরকম। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে তো বোর্ড, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিবে আর ভেটিং করে নিবে, অথবা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিবে ফ্রম দ্য এজিএম। কারণ আপনার কোশ্চেনটা খুব ভ্যালিড এই সেন্সে যে এজিএম তো হবে সেই ভাই ডিসেম্বর মাসে, আর এখন হলো ফেব্রুয়ারি মাস, আর এক জি। বছর পরে যে হবে। তো এতদিন সে কিন্তু ডাইরেক্টর থাকতে পারবে, সমস্যা নেই। কারণ বোর্ডই তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, মূল অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু বোর্ড। আর এজিএম এ একটা অ্যাপ্রুভাল লাগবে এজিএম এ। কিন্তু এখন প্রশ্ন হলো এজিএম এ যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু উনি আবার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবেন না। তো এরকম তখন কিছু ইস্যু আছে, যদি থাকে তখন হ্যাঁ তখন ওনার যেটুকুন করেছে এগুলি ইনভ্যালিড হবে না, সামনে উনি কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবেন না। এটা কোনো সময় কোনো ডাইরেক্টরের পজিশন যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায়, কিন্তু পেছনের কিছু কাজ এগুলি ভ্যালিড থাকে, এগুলি হয়ে যায় না, ভয়েড হয়ে যায় না, বাতিল হয়ে যায় না তার পেছনের কাজগুলি, যেদিন থেকে জানলাম। কিন্তু যখন জানার পরে সে যদি কোনো কাজ করে সেইটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে, তার জন্য পানিশমেন্ট হবে। তিনি জানেন যে আমি ডিসকোয়ালিফাইড, জেনে শুনেও যদি উনি সেই ডাইরেক্টরের ক্ষমতা উনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পানিশেবল অফেন্স। যাই হোক, আর তো মনে হয় আপনাদের আপনার কোশ্চেনটা বুঝতে পারছি স্যার। আপনার উত্তর পেয়েছেন? নিখিল থ্যাংক ইউ স্যার। বোধহয় আপনি, জি, নিখিল জি না, স্যার। নিখিল চন্দ্র, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ নিখিল ফর ইউর কোশ্চেন। থ্যাংক ইউ। আর ক্যাজুয়াল ভ্যাকান্সির ক্ষেত্রে যে ডেট থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোর্ড দ্বারা নিয়োগ প্রাপ্ত হবে সেই দিন থেকেই কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাকে কাউন্ট করা হবে, নাকি হ্যাঁ যেদিন হ্যাঁ, থেকে না না না, সেদিন থেকেই, সেদিন থেকে, যে সেদিন। ধরেন 10 দিন বাদ গেল ওইটা আর কাউন্ট হবে না?
জি জি 10 জি। দিন ভ্যাকেন্ট ছিল স্যার, এটা আর কাউন্ট হবে না, না যে না দিন না, থেকে অ্যাপয়েন্ট হবে। ঠিক ঠিক ঠিক। ঠিক ওই আছে, 10 দিন। ওকে। এই কাজগুলি 90 ডেজের ভিতরেই সারতে হবে। এখন আমার যদি 3 মাস পরে এজিএম হয়, তো আমার তো 90 ডেজ আমি কেমনে, 4 মাস পরে যে এজিএম হয়, 5 মাস পরে এজিএম হয়, তাহলে তো এটা হবে না। মানে আমার বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা যেন আমি 90 ডেজে শেষ করতে পারি। কে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কিছু কোয়ালিফিকেশন, হ্যাঁ, আমরা কিছু ডিসকোয়ালিফিকেশন, যে এই ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে না, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এবার কিছু কোয়ালিফিকেশন বলা আছে এখানে, সেগুলি আমরা একটু দেখতে পারি। কোয়ালিফিকেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল বি এ নলেজেবল ইন্ডিভিজুয়াল। এটা আমরা বুঝতে পারছি, উনি তো খুব নলেজেবল এবং সাদা মাঠা পরিষ্কার মানুষ হবেন, এটা আমরা মোটামুটি আইনের ভাষা ইজ ভেরি ক্লিয়ার, আপনারাও মনে হয় বুঝে গেছেন। তাহলে খুব নলেজেবল ব্যক্তি হইতে হবে, না অনেস্ট মানুষ হইতে হবে। তাহলে একটু মানে একটু কষ্ট আছে আর কি খুঁজে পাওয়া এরকম লোক। হয়তো অ্যাভেলেবল আছে, আমি জানি না। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মানে উনি কোনো ডাইরেক্টরের সাথে রিলেশন নাই, এলাই নিরপেক্ষ কাজ করবেন, সৎ হবেন, লোন ডিফল্টার হবেন, এরকম অনেক কিছু কন্ডিশন। এখন বলতেছেন উনি আবার নলেজেবল ইন্ডিভিজুয়াল হবেন উইথ ইন্টিগ্রিটি, হু ইজ অ্যাবেল টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ফাইন্যান্সিয়াল লস, regulations, requirements, corporate laws, and can make meaningful contribution to the business. দেখছেন অবস্থা, কন্ডিশন গুলি কি, কত বড় একটা লোক লাগবে বলেন, যে লোকটা খুব নলেজেবল ব্যক্তি হবেন, ইন্টিগ্রিটি, হ্যাঁ, তার বায়াসনেস থাকবে না, ইন্ডিপেন্ডেন্স থাকবে না, এইসব। হু ইজ অ্যাবেল টু, যার ভিতরে আরেকটা ইয়া থাকবে, সে সামর্থ্যবান হবে, টু এনশিওর কমপ্লায়েন্স, এই যে লিগাল কমপ্লায়েন্স গুলি এটি করার মতো তার সামর্থ্য আছে, উইথ ফাইন্যান্সিয়াল লস, এই যে ফাইন্যান্সিয়াল রেগুলেশনস যেগুলি, যেগুলি আমরা যত আইন পড়ি, কোম্পানিজ অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনস অ্যাক্ট, তারপরে হলো ধরেন এই যে এর আগে আপনারা বিজনেস ল পড়ে আসছেন যেগুলি, সেই সব। তারপরে হচ্ছে আপনার ধরেন অন্যান্য এনআই অ্যাক্ট, অন্যান্য অ্যাক্ট সম্পর্কে যার ভালো ধারণা আছে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, কর্পোরেট ল খুব ভালো জানেন, অ্যান্ড তিনি যেন বিজনেসে এই বোর্ড ডাইরেক্টর খালি নাম কাওয়াজতে না হয়। নাম কাওয়াজতে বোর্ড ডাইরেক্টর হলো, চা বিড়ি খাইলো, খাইয়া চলে গেল, তার রিমুনারেশন কি বলে, বোর্ড, তার ওই বোর্ড মিটিং ফি নিয়ে চলে গেল, এরকম যেন না হয়। তিনি যেন এখানে কন্ট্রিবিউট করতে পারেন, তিনি যেন, যে না, বোর্ডে ওনার জন্য কিছু কন্ট্রিবিউশন থাকে, এরকম একজন ব্যক্তি চাচ্ছে আইনে, তাহলে কিন্তু তো ওনার তো স্যার কোনো স্টেক তাকে নাই। পরীক্ষা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। একদম পারফেক্ট, পারফেক্ট। আপনার নিখিল না, নিখিল না নাম, জি ভালো স্যার। কথা বলছেন। পরীক্ষা, তাকে পরীক্ষার খাতা দিতে হবে, পরীক্ষা দিয়ে সেজন্য জি অন্তত 100-এর ভিতরে 50 তো পাইতে হবে নাকি, জি জি, 100-র না ভিতরে পাস 50 করলে জন, নিবে দিতাম না। জি 50 পাইতে হবে এরকম, তারপরে না বোঝা যাবে। আবার ওনার কিন্তু কোনো স্টেক নাই, উনি কিন্তু এখানে হুম বেতন পাবেন না, এখানে ওনার কোনো হুম, রকম বেনিফিট নাই, উনি শুধু বোর্ড মিটিং ফিটা পাবেন, আর তো কিছু নাই এখানে। আর যদি খুব দয়া করে গাড়িতে মিটিং এর দিন বাসা থেকে নিয়ে আসে, বাসায় পৌঁছা দিয়ে আসে, এটা এডিশনাল, কিন্তু তা তো খুবই রেয়ার। ওই নিজের দায়িত্বেই আসতে হবে, নিজের দায়িত্বে যেতে হবে। বোর্ড মিটিং ফি হয়তো কিছু পাবেন, এটা কিন্তু খুব বেশি না। বোর্ড মিটিং ফি তো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা থাকে কয় টাকা ফি। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল হ্যাভ ফলোয়িং কোয়ালিফিকেশনস। তাহলে এই উপরের যতগুলি কথা বললাম, সেইগুলিকে যদি আপনি করতে চান, তাহলে এই কোয়ালিফিকেশন তার থাকা লাগবে। বিজনেস লিডার, তিনি একজন বিজনেস লিডার হবেন। হু ইজ অর ওয়াজ এ, তিনি বর্তমানে আছেন অথবা ছিলেন, ওয়াজ এ প্রমোটার অর ডাইরেক্টর অফ অ্যান আনলিস্টেড কোম্পানি, কোন একটা কোম্পানির
তিনি প্রমোটার ছিলেন, ডাইরেক্টর ছিলেন, লিডার, বিজনেস লিডার ছিলেন, হ্যাভিং মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 10 মিলিয়ন, 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল সংক্রান্ত এরকম একটা কোম্পানির উনি মালিক আর কি, বা ডাইরেক্টর, চেয়ারম্যান, এরকম। or any listed company, উনি লিস্টেড কোম্পানিতে আছেন, or a member of any national or international chamber of commerce or registered business association, এই যে ধরেন মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, এই সবের জায়গায় উনি কি আছেন, মেম্বার, সদস্য। or any লিস্টেড কোম্পানিতে উনি ডাইরেক্টর হিসেবে আছেন, তাও হতে পারে লিস্টেড কোম্পানির ডাইরেক্টর, প্রাইভেট কোম্পানির স্পন্সর, প্রমোটার, ডাইরেক্টর। যে প্রাইভেট কোম্পানি আবার 10 কোটি টাকার পেইড আপ ক্যাপিটালের নিচে হলে চলবে না। আর যদি উনি যে বিজনেস অ্যাসোসিয়েশন থাকে, যেগুলি চেম্বার অফ কমার্স, ঢাকা, এগুলির যদি উনি মেম্বার হয় তাহলেও হবে। তাহলে হলো বিজনেস লিডার গেল, এটা আপনারা বুঝলেন। এবার হলো কর্পোরেট লিডার। কর্পোরেট লিডার হলেও হবে, বিজনেস লিডার হলেও হবে। কর্পোরেট লিডার কিরকম? হু ইজ or was a is or was a top level executive, উনি একজন টপ লেভেল এক্সিকিউটিভ, নট লোয়ার দেন সিইও, সিইওর সে নিচে না, এরকম একজন কর্পোরেট লিডার হতে হবে। মানে সিইও আমরা জানি ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড ম্যানেজিং ডাইরেক্টর। একটা কর্পোরেশনে উনি একটা কর্পোরেট একটা এন্টিটিতে চাকরি করেন, যেটা আমরা বললাম প্রাইভেট কোম্পানি বা পাবলিক কোম্পানি, উনি ওখানকার সিইও, তাহলে হবে। নট লোয়ার দেন সিইও, হ্যাঁ, আর ম্যানেজিং ডাইরেক্টর। তো ম্যানেজিং ডাইরেক্টর অথবা সিইও হইতে হবে। আবার একটু আবার আবার এক জায়গায় দিয়ে দিছে, আর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হলেও চলবে, আর সিএফও হলেও চলবে, আর হেড অফ ফাইন্যান্স হলেও চলবে, আর হেড অফ ফাইন্যান্স, আর কোম্পানি সেক্রেটারি হলেও চলবে, অথবা হেড অফ ইন্টারনাল অডিট হলেও সমস্যা নাই, কমপ্লায়েন্স এন্ড লিগাল সার্ভিস, এরকম হলে চলবে। or a candidate with equivalent position of an unlisted company having made paid up capital, এইরকম পজিশন যদি যদি 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল সম্পর্ক কোনো কোম্পানির, তাও চলবে। এখানেও 10 কোটি, এখানেও 10 কোটি। এখানে হলো মালিকরা আর কি, আমাদের স্যারেরা, আর এখানে হলো আমাদের 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 হচ্ছে কি কলিগসরা, কলিগসরা, কলিগ গুলি এরকম কলিগ হইতে হবে, সিইও, এমডি, ডিএমডি, হেড অফ ফাইন্যান্স, সেক্রেটারি, তারপরে ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, এই জাতীয় মানুষ হলেও চলবে। কিন্তু কোম্পানিটা হইতে হবে 10 কোটি টাকার পেইড আপ ক্যাপিটালের, মিনিমাম 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল অথবা তার বেশি। এখন টপ লেভেল এক্সিকিউটিভ বলছে শব্দটা এখানে, টপ লেভেল এক্সিকিউটিভ হতে হবে। এটা একটু ব্যাখ্যা দিছে, টপ লেভেল এটা বলে আগেরটার সাথে মিল আছে। টপ লেভেল এক্সিকিউটিভ মানে হলো ম্যানেজিং ডাইরেক্টর, সিইও, এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, COO, CFO, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট কমপ্লায়েন্স, হেড অফ অ্যাডমিন, আবার হেড অফ অ্যাডমিন হলেও হবে, এইচআর, or equivalent position and same level rank or salaried officer of the company। এই হলো ব্যাখ্যা। এটা তো স্যার দেখতেছি নিজের খেয়ে বোনের বোনের মোষ তাড়ানোর মতো। আবার দায়িত্ব সমস্যা হলেও তো রিস্ক পড়ে যাবে তার উপরে, কোম্পানি সমস্যা করলে। তাই তো কিছু পরে স্যার লাভ কি তাহলে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে? ভালো কথা বলছেন ভাই। এইগুলি আসলে আমরা তো বয়স হয়েছে, এগুলি দেখতে দেখতে এই অনেক জায়গায় এরকমই দেখি। এই কথা তো ঠিক। হ্যাঁ, আপনার ওই কি যেন, আমি এখানকার কথা বলছি না, আউট অফ মাই, যেহেতু এটা রেকর্ড হচ্ছে কথাবার্তা, অন্য জায়গায় এগুলি এই আইন না, একটা কথাই বলে, এখানকার বিষয় না, এখানকার সাথে সংশ্লিষ্ট না,
জাস্ট ক্লাসের ভিতরে একটু ডিসকাশন না হলে ভাই ল এমনি পড়তে ইচ্ছা করে না, এটা আইন হলো রসকসীন একটা জিনিস। তারপরে এখন রাত হলো 8:30 বাজে, শীতের দিন, আমি এখনো অফিসে বসে আছি। এই জন্য মাঝে মধ্যে একটু কথাবার্তা ডাইনে ভাবে না হলে পড়াটা জমে না আর কি। তো গ্রামে বা আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে, ওই যেটা বললেন যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, যেটা আপনি বললেন, ভালো একটা একটা ভালো এক্সাম্পল দিলেন। এর সাথে হলো যে ওই ঢাল নাই তলোয়ার নাই, এরকম একটা কথা আছে, এই ধীরাম সর্দার এরকম টাইপের, যে ওনার তো স্টেক নাই, উনি তো, উনি কোনো এখানে উনি ইনভেস্টর না। এই কোম্পানি প্রফিট হইলে যে উনি এখান থেকে ডিভিডেন্ড পাবেন তাও না, আবার কোম্পানি অনেক উঠে গেলে যে এখান থেকে লাভবান হবেন তাও না। রিস্ক নিতে হবে, আমাদের আবার রেমুনারেশন দেবে সর্বোচ্চ 5,000 টাকা, আবার ট্যাক্সও কেটে রাখবে। ট্যাক্সটা, ভ্যাটও কেটে রাখে। আমি ছিলাম কিছুদিন এক জায়গায় এজ এ ডাইরেক্টর আর কি, কয়েকদিন, অল্প কয়েকদিন পরে আমি দেখলাম ভাই আমি এটা পারবো না, আমার আসলে সময় পাচ্ছি না, আমি চলে আসলাম। কারণ এটা এক গাদা কাগজ পাঠায় দেয় বাসায়, এই সব রিভিউ করতে হবে। সে রীতিমতো মনে করেন এক বস্তা আর কি, এইগুলির সামনের বোর্ড মিটিং আলোচনা হবে একটা ব্যাংকের আর কি, এইগুলি সব রিভিউ করে কালকে বোর্ড মিটিং আগের দিন পাঠা দিয়েছে, তো এইগুলি সব পড়ো, পড়ে টড়ে এখানে কি ভুল আছে বের করে, এরকম। তখন আমি দেখলাম তো চরম বিপদ আমার মাথায়, ওই 5,000 টাকা রিমুনারেশন দিয়ে, তো একটা বিরাট ব্যাপার। তো পরের দিন মিটিং এ দেখলাম ওই সবাই কি করে, স্পেলিং মিস্টেক বের করে, কোথায় কোথায় বানান ভুল আছে, কোথায় জায়গায় সেন্টেন্স। হ্যাঁ? না তুমি আবার কিছু মনে করো না। তো কোনো কোনো জায়গায় একটু স্পেলিং মিস্টেক আছে, কোনো কোনো জায়গায় এগুলি বলছে আর কি। তো এটা তো একটা বোর্ডের মেমো, এতে স্পেলিং মিস্টেক থাকলেই বা কি আর না থাকলেই কি, মূল হচ্ছে ডিসিশন, ম্যানেজমেন্ট কি চাচ্ছে, আমরা ডিসিশনটা কি দিব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেখানে সেই ডিসিশনের জায়গায় স্পেলিং মিস্টেক টিস্টেক এগুলি নিয়ে আলোচনা করছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আসলে ব্যাপারটা আহ, যেটা আছে ভাই, আগে পরীক্ষা তো পাস করেন, কারণ এগুলি পরীক্ষায় লিখতে হবে, আপনার তো আর দেশ চালানোর দায়িত্ব সেটা হলো পরে, আগে পরীক্ষায় পাশের জন্য এগুলি লিখতে হবে আপনাকে। লেখেন, পাস করেন, পরে সেই ওপিনিয়ন পরে দিবেন আর কি। কারণ না লিখলে তো আপনি পাস করতে পারবেন না। তো অন্তত পরীক্ষার জন্য তো, যদিও এই আইনটা তো পরীক্ষা আসবে সেই জন্য তো আর বানানো হয় নাই, আইনটা বানানো হয়েছে দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের এই ক্যাপিটাল মার্কেটকে গভর্ন করার জন্য। এখন স্টুডেন্ট আপনি যেহেতু, আগে পড়েন, মুখস্থ করেন, পরীক্ষা দেন, পরে দেখা যাবে আর কি বাস্তবতা, প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ দ্য। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের রেমুনারেশনের সিল আছে স্যার, অ্যামাউন্ট সিলিং না আছে স্যার? না না না, ওই যে 5-6 হাজার টাকা। এটা এটা বোর্ড নির্ধারণ করবে এবং এজিএম এ পাশ হইতে হবে যদি কোনো নতুন করে করতে চান। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যেটা আছে সেটাই হবে রিমুনারেশন, ওর থেকে 1 টাকাও বেশি দেওয়া যাবে না। যদি এটা চেঞ্জ করতে চান, আর্টিকেলে যা আছে, আপনারা একটু আর্টিকেল 2টা ভাই পড়ে দেখেন কয় টাকা থাকে, প্রত্যেক আর্টিকেলেই বলা আছে বোর্ড মিটিং ফি কত হবে, বলা থাকে। জি ওটা জি, ঠিক ওটা আছে। তো বাদ দিয়ে সাধারণত আর্টিকেল করে না কেউ। আচ্ছা, এবার ওইটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ক্লজ চেঞ্জের সমান। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ক্লজ চেঞ্জ করতে হলে আপনি জানেন ইজিএম লাগবে, স্পেশাল রেজুলেশন পাস করা লাগবে, এবং এটা জেনারেল মিটিং এ পাস হইতে হবে। একটা জেনারেল মিটিং এ এজিএমও করা যাবে, বাট স্পেশাল রেজুলেশন দিয়ে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আপনি চেঞ্জ করতে পারবেন। তার মানে কিরে ভাই, মোশাররফ হোসেন, আপনি একটু প্লিজ মিউট করে রাখবেন। তো এরকম আর কি, আর্টিকেল অফ আর অ্যাসোসিয়েশনই। আমারটা মিউট করাই আছে স্যার। ও আচ্ছা, ফয়সাল হাসান তার। ও আচ্ছা আচ্ছা, আমি বলে যে আবার কথা বলে, প্লিজ হ্যাঁ একটু মিউট করে দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে রিকোয়ার প্রোভাইডেড ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ এক্সিস্টিং, জায়গায় যাবে গেলাম। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রিমুনারেশন নির্ধারণ হবে বাই দা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। যদি এটা চেঞ্জ করতে হয়
তাহলে আবার জেনারেল মিটিং এর ভেটিং লাগবে, অ্যাপ্রুভাল লাগবে। এটা হলো মূল কথা, ওর থেকে বেশি দিবে না। তবে ম্যানেজমেন্ট যদি চাই ইনডাইরেক্টলি অনেক সুবিধা দিতে পারে, যে সে ধরেন উনি চিটাগং থেকে আসবেন, ওনার প্লেন ফেয়ার দিতে পারেন, আবার অনেক কিছুই হতে পারে, সেটা হলো আলাদা হিসাব নিকাশ। তো সেটা ব্যাপার তো আর আমাদের বই কিতাবে কোনো জায়গায় লেখা নাই। স্যার যদি একটা ডিটেল, কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার স্যার কোশ্চেনটা হচ্ছে যে মানে লতে স্যার কোনো ইয়ে দিছে কিনা যে তাকে যে ফ্যাসিলিটি দেওয়া হবে এটার কোনো লিমিটেশনস ল দিছে কিনা ইচ্ছা মতো দিলে লিমিটেড নাকি স্যার? না, এখানে ওরকম কিছু নাই, না এরকম কিছু নাই, বলা নাই। তবে এটা বললাম যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এবং সেটা অ্যাপ্রুভড বাই দ্য জেনারেল মিটিং যদি কোনো চেঞ্জেস থাকে সেটাই। তবে বলছি যে বোর্ড তো কিছু ডিসিশন নিতেই পারে, সেখানে কোনো বাধাও নাই। সেটা হলো ওনার আসা যাওয়া, কনভেন্স পেমেন্ট করা, এগুলি তো ম্যানেজিং ডাইরেক্টরের কিন্তু পাওয়ার আছে। পাওয়ার অফ ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানিজ একটা একটা চ্যাপ্টারই আছে, পাওয়ার অফ ম্যানেজিং ডাইরেক্টর। এবং সেই ভিত্তিতে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে পাওয়ার অফ ম্যানেজিং ডাইরেক্টর অথবা পাওয়ার অফ ডাইরেক্টর দুটো ক্লজ থাকে। সেখানে কিন্তু বলা আছে, টু গভর্ন দ্য কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর উইল টেক দ্য ফলোয়িং ডিসিশন। সেখানে এরকম অনেক খরচপাতি, এক্সপেন্ডিচার, ইনকাম, এগুলি নিয়ে অনেক কথা বলা আছে, যে অল এক্সপেন্ডিচার যেগুলি ইনকার্ড ফর দ্য বিজনেস অফ দ্য কোম্পানি, এগুলি ম্যানেজিং ডাইরেক্টর দিতে পারবে। এখানে তাকে এই পাওয়ার দেওয়া আছে কোম্পানির স্বার্থে, কোম্পানির প্রয়োজনে। তো সে যেরকম আরেকজন অফিসারের কনভেন্স বিল পাস করে, ঠিক একজন ডাইরেক্টরের কনভেন্স বিলও সে দিতে পারে, কিন্তু কোনো নিষেধ নাই। এরকম এরকম কিছু ফতোয়া থাকে ওইরকম বিভিন্ন জায়গায়, ওই সুযোগে এরকম কিছু দিতে পারে, তাতে কোনো নিষেধ নাই। আর ফতোয়ার বাইরেও তো কিছু বিষয় থাকে, সেগুলি করলে তো আপনি জানবেনই না, এরকম তো বিষয় থাকতেই পারে, যখন যাকে যেভাবে প্রয়োজন। আপনার অ্যানুয়াল জেনারেল মিটিং এর নাম শোনেন নাই? কিভাবে হয়, কত রকমের কত কিছু লাগে। তো এগুলি কি ভাউচারে থাকে? অনেক কিছুই তো থাকে না। তো সেই রকমও সুযোগ আছে, বা এরকম যদি কেউ করে, হ্যাঁ এরকম। তো সেটা আমাদের হিসাবের বাইরে। আমাদের হিসাব হলো যে আর্টিকেলে বলা থাকবে। আর হ্যাঁ, ম্যানেজিং ডাইরেক্টর আর কিছু অথরিটি দেওয়া থাকে, যে কোম্পানির বিজনেস পরিচালনার জন্য খরচপাতি সে করতে পারবে। সেখানে ডাইরেক্টরদের একটু এন্টারটেইন করা, খাওয়ানো, তাদের কনভেন্স, এটা সেটা, এগুলি দিতেই পারে। কেমন? কিন্তু একটা গাড়ি কিনে যদি দিতে চায় তা তো দিতে পারবে না। হ্যাঁ, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, তাকে আসা যাওয়া এরকম একটা সুযোগ যে দিল, এরকম দিতেই পারে। তো সেখানে বিভিন্ন, যেহেতু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে অনেক কথাই আছে, অনেক পাওয়ারই আছে, যে কোনো একটা পাওয়ারের মধ্যে সে অন্যান্য অফিসারদের যেরকম বেনিফিট দেয়, এখানেও কিছু কিছু বিষয় দিতে পারে, এতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। Former or existing official of government or a statutory or autonomous body, a statutory body in the position of not below fifth grade of national pay scale, জাতীয় পে স্কেলের পঞ্চম গ্রেডের নিচে না, এরকম এরকম গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট অথবা স্টেটের অটোনমাস বডি, এটা হলে এ করতে পারবে। কিন্তু আর who has at least educational background থাকবে, ব্যাচেলার ডিগ্রি ইন ইকোনমিক্স, কমার্স অ্যান্ড বিজনেস ল। এই তিনটায় যদি তার ব্যাচেলার থাকে, ইকোনমিক্স, কমার্স, কমার্স মানে তো সবই, ম্যানেজমেন্ট হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, অন্যান্য, আর বিজনেস লতে যদি তার ব্যাচেলার থাকে, তাহলে সে গভর্নমেন্ট অফিসিয়াল সেও হতে পারবে। যদি provided that in case of appointment of existing official as independent director, it requires clearance from the organization where he or she is in service. আর এরকম নিতে হলে তার যেখানে সে চাকরি করে, তার সেই অফিসেরও একটা ক্লিয়ারেন্স নিতে হবে, কারণ সে তো একটা জবে আছে। ইউনিভার্সিটি টিচার হলে খুবই ভালো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইলে এটার জন্য আরো একটা সুবিধা আছে। ঢাকা ইউনিভার্সিটির টিচার হলে, who has education background of economics, commerce, business, law study, the law department অথবা বিজনেস, এখানকার প্রফেসর যদি হয়, বাস
তাহলে তোর কোনো কথাই নাই। তাহলে একটা সুবিধা আছে, এটা আপনি ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটি টিচার হলে ভালো। তো এখানে হলে একটা সুবিধা সে পাবে, সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে। এবার হলো প্রফেশনাল, যারা চার্টার্ড সেক্রেটারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট এরকম হলেও আহ, হতে পারবে। প্রফেশনাল হু ইজ or was an advocate practicing at least in হাই কোর্ট ডিভিশনে, যিনি প্র্যাকটিস করেছেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যদি কোনো প্র্যাকটিস করে থাকে, সে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, সে যদি সিএম চার্টার্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হলে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট অর সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আর চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর চার্টার্ড সেক্রেটারি। এই প্রফেশনাল হলে আর কিছুই লাগবে না, আর কোনো এডুকেশন বা অন্যান্য ফিফথ গ্রেড বা অন্য কোনো কিছু বিষয় নাই। এবং বাকি ম্যানেজিং ডাইরেক্টর এসব বিষয় জন্য মওকুফ। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল হ্যাভ at least 10 years of experience in any field mentioned in clause B. আচ্ছা, বিটা এখানে তো রাখা হয়নি ওইভাবে। যাই হোক, আর অভিজ্ঞতা, একেবারে অনভিজ্ঞ হলে চলবে না, সে যে যাই হোক না কেন, তার 10 years পোস্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা 10 years এক্সপিরিয়েন্স থাকা লাগবে যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হইতে হয়। ইন স্পেশাল কেস the above qualification or experience may be relaxed subject to prior approval of the commission. এইটা বলে সব শেষ করে দিছে। এই কথাটা বলে সব কথার, এই যে যত কথা আমি বললাম, সব কথার শেষ কথা এই যে যা উপরে বললাম না, এই সব কথা এই যে যা আছে উপরে সব ধরে, এই সব কথার শেষ কথা উস্তাদে যদি বলে যে এটা ঠিক আছে, তাহলে সব ঠিক আছে। এটা হলো উস্তাদের কথা। এই দেখেন, শব্দটা হইতে হবে স্পেশাল কেস, কেসটা স্পেশাল। তাহলে যদি এই আইনটার রেগুলেশন করবে কিন্তু বিএসইসি, রেগুলেটরি অথরিটি আছে বিএসইসি আইনটা। বিএসইসি যদি বলে যে ভাই এটা স্পেশাল কেস, এখানে অত সব এক্সপিরিয়েন্স সব বিষয়গুলি, তাহলে কিন্তু আবার কোয়ালিফিকেশনের ব্যাপারে হোক, দুইটা বলছে এখানে কিন্তু ল এর ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন। ল্যাঙ্গুয়েজটা হলো কোয়ালিফিকেশনস ওয়ার এক্সপিরিয়েন্স। এই যে যা কিছু কোয়ালিফিকেশন, যা কিছু পড়লেন আর এক্সপিরিয়েন্স 10 বছর, এগুলি মে বি রিল্যাক্স করা যেতে পারে। এক্সপিরিয়েন্স নাই, 2 বছরের আছে, 1 বছরের আছে, কোয়ালিফিকেশন নাই, তাহলে কিন্তু সেই লোক কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে যদি এই কমিশন মনে করে। কমিশন যদি পারমিশন দেয় তাহলে কিন্তু সব জায়েজ। আহ রাত ভরে মারলাম সব, সকালে দেখি দড়ি। মাশাআল্লাহ, একদম মোটামুটি আমার মনে হয় এই কথা আপনারা বুঝে গেছেন। আমার এই ল্যাঙ্গুয়েজ সুযোগে বা তার আমার সাথে রাজনৈতিক নেতারা ঢুকে যায় আর কি, এই ক্লোজটার সুযোগে। ঠিক ঠিক, সব তো বলতে চাইলে ভাই এখন বলা যাবে না সব কথা, তো চলে হিসাব করে, কারণ আপনারা রেকর্ড করতেছেন না কথাগুলি, কিন্তু কালকে আবার দেখবেন। আর ফিজিক্যাল ক্লাস হলে আপনাদের সাথে আরো মজা করে ক্লাস করা যেত। আমি তো আসলে আপনাদের সাথে অনেক বছর ক্লাস নেই, এই বইপত্র এগুলি আপডেট করি, মাঝে মধ্যে একটু হেল্প করি আপনাদের। আমার এই এডুকেশন, এই কাজগুলি ভালো লাগে, আমি খুব পছন্দ করি শিক্ষা দীক্ষার সাথে কাজ করতে। আমি নিজেও লেখাপড়া করি, স্টুডেন্ট, এখনো আমি স্টুডেন্ট। আই কনসিডার মাইসেলফ অলওয়েজ স্টুডেন্ট। আর আমি নিজেও স্টুডেন্টদের সাথে আমার চলাফেরা ভালো লাগে। যদিও আমার বয়স অনেক, হ্যাঁ, আপনাদের থেকে আমি অনেক সিনিয়র। আমার আমার বয়স হচ্ছে, এই দেখছেন এক দাড়ি পাকা একটা লোক, আমি হলাম 55+, হ্যাঁ, 55+। কিন্তু আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য আমি আজকে অফিসে থেকে গেছি, বাসা যেতে পারিনি এখনো। তা আজকে আসলে আর লম্বা করতে পারবো না, শীতের দিন। আহ আমাকে আজকে বলা হয়েছে ক্লাসটা নেওয়ার জন্য, ভাবলাম আপনাদের সাথে একটা ইন্ট্রোডাক্টরি একটু আলোচনা করি, দেখি। কোম্পানিজ অ্যাক্ট পড়াইলে আপনারা আরো ভালো বুঝতেন, কিন্তু ওই আমার ভাই
উনি একটু ইন্টারেস্টেড কোম্পানি জ্যাক্ট পড়াতে, তো ঠিক আছে পড়ান। আর এগুলি একটু তো আরো এমনি ল রসকসহীন। তৃতীয় হলো এসিসি বা অন্যান্য ল গুলি আরো বেশি একটু জটিল। কোম্পানি যে একটা তুলনামূলকভাবে সহজ। 3-4টা ক্লাস নিলেই মোটামুটি আপনারা মেইন মেইন এরিয়া যেখানে যেখানে, সব তো আর দরকার নেই, 4-5টা চ্যাপ্টার ভালো করে একটু দেখলে আশা করা যায় ওখানে সমস্যা হয় না। কিন্তু এই জায়গাটা এত ভাস্ট এরিয়া, তো এটা আপনাদের সাথে সময়টা ভালোই কাটলো আমার আজকে। আহ একটু দেখে নিয়ে এই জায়গাটা আমার মনে হয় যেভাবে আলোচনা করেছি আমরা, পয়েন্ট টু পয়েন্ট একটা বাদ দিইনি। এরপর একটু ধারাবাহিকভাবে আমরা যাব। আহ এই ইন্ডিপেন্ডেন্ট ডাক্তার কিন্তু শেষ, এটা নিয়ে কোশ্চেন আসলে ভাই তোমার তো এর বাইরে কিছু নাই। টোটাল যা আলোচনা করেছে, স্যার ইন্ডিপেন্ডেন্ট একটু ডাক্তার শব্দটা যে কোশ্চেন পেপারে থাকে, এই রিসোর্সটা আপনার, এই রিসোর্স দিয়ে আপনি ফেস করবেন। আরো অনেক ধরনের কথা থাকতে পারে যা এখানে নাইও, সেটা আপনি এই নলেজটাকে বেস করে আপনি বলবেন। এই যে আমি বললাম যে তার রিমুনারেশনের সিলিং, লোয়ার হোক আপার হোক, এগুলি এগুলি তো নাই, এখানে নাই বিদায় আমি বলেছি যে এটা আর্টিকেলে থাকে যে ডাইরেক্টর কত রিমুনারেশন পাবে। দ্বিতীয় হলো, আমি জানি যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে ম্যানেজিং ডাইরেক্টরকে একটা পাওয়ার দেওয়া থাকে, পাওয়ার অফ ম্যানেজিং ডাইরেক্টর, যে হি উইল অথরাইজ অল এক্সপেন্সেস। এই অল এক্সপেন্সেস উনি তো অথরাইজ করবে, কিন্তু বলা আছে ফর দ্য বিজনেস অফ দ্য কোম্পানি। তো এটা তো বিজনেসই, এটা তো মেইন পলিসি লেভেল বিজনেস, পলিসি তো আসল। তো পলিসি লেভেল ঠিক করার জন্য এটা তো বিজনেসই, তার জন্য উনি কিছু খরচ করতেই পারবেন। কিন্তু দেয়ার ইজ নো সাচ হার্ড এন্ড ফাস্ট রুল। উনি এখন ওনার ডাইরেক্টরকে উনি ইলিশ মাছ খাওয়াবেন নাকি চিংড়ি মাছ দিয়ে খাওয়াবেন নাকি ছোট কাসকি মাছ খাওয়াবেন, এটা ওনার ব্যাপার, এখান থেকে নিষেধ নাই, সেটা ডিপেন্ড করছে। তো আবার খুব মানে জবটা খুব রেসপন্সিবল একটা কাজ। কিন্তু এই এত কিছু হয়তো, তাহলে তাই যদি হয় তাহলে কেমনে ব্যাংক ফেল করে? ফেল করার আগে তো ওখানে একটা সিগন্যাল আসবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কাছ থেকে এই ব্যাংকগুলি যে 70% 60% ক্লাসিফাইড লোন, কে অ্যাপ্রুভাল দিয়েছে বলেন তো? লোন অ্যাপ্রুভাল কে দেয় বলেন তো আপনারা কেউ? বলেন, লোন স্যাংশন কে দেয়, অ্যাপ্রুভাল? ব্যাংকের এমডি, বোর্ডের থেকে বোর্ড অফ দেয় বোর্ড ডিরেক্টর। বোর্ড অফ স্যার ডিরেক্টর। বোর্ড দেয় স্যার, বোর্ড। বোর্ড দেয়, বোর্ড। বোর্ড লেভেল থেকে তাদের কমিটিগুলি, রিকমেন্ড। তাদের যে কমিটিগুলি রিকমেন্ড করে, কমিটিগুলি রিকমেন্ড করলে তো তাদের অ্যাপ্রুভাল অথরিটি নাই। বোর্ড ইজ দা ফাইনাল অথরিটি, বোর্ড অ্যাপ্রুভাল দেয়। তো বোর্ড তো অ্যাপ্রুভাল দিত, সেখানে তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অবশ্যই আছে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছাড়া কোনো ব্যাংক নাই, এবং একজন না 4-5 জন আছে। তো এখন তার আগে আমরা সিগন্যাল পেলাম না, হঠাৎ করে 10,000 টাকা উঠানো যাবে না। হ্যাঁ, 10,000 টাকা উঠানোর জন্য 4-5 বার যে মানুষ কান্নাকাটি করছে, কেন? এই এই যে কি হলো হঠাৎ করে এটা। এবং পে অর্ডার এফডিআর ভাঙানো যাবে না, টাকা উঠানো যাবে না, টাকা নাই ব্যাংকে, সব শেষ হয়ে গেছে, নিয়ে গেছে। তারপরে হলো খেলাপি হয়ে গেছে, কত পার্সেন্ট খেলাপি হয়েছে? একজন 1,000 কোটি, 2,000 কোটি, 5,000 কোটি। আর 5,000 কোটি কি আপনার বস্তা ভরি আপনি টাকা বাসায় দিয়ে আসছেন আর কি, এরকম ধরেন। তো এই যে যে দিলেন, এটা বোর্ডই করেছে। তো এত আইন কানুন যদি থাকে তাহলে কেমনে করে? এটা একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক। স্যার ওই যে স্পেশাল কেসেই শেষ দেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আরো কথা হবে। আমি যেটা পড়ালাম, হ্যাঁ, সিনপসিসের কিছু আছে, আমি সাধারণত সিনপসিস দিয়েই পড়াই। তো এটা হলো আমাদের যে ম্যানুয়ালের একটু চেঞ্জ হবে পেজ নাম্বার, কারণ এটা হলো ড্রাফট ম্যানুয়াল ছিল, তারপরে এটা তো ফাইনালি গেছে। পেজ নাম্বার একটু চেঞ্জ হতে পারে, বাট আইসিএবি লেখা আছে দেখেন, এটা ম্যানুয়াল থেকে আমি পড়িয়ে দিই। তো দেখেন, আমরা শেষের দিকে যদি আবার লাগে আপনাদের কোনো কপি টপি কিছু আমি দিব ইনশাল্লাহ। তো স্যার একটু অ্যাটেনশন পেতে পারি স্যার? হ্যাঁ sure, বলেন। স্যার এই বি যে কথাটা বলছে স্যার, এই যে 10 বছর অ্যাটলিস্ট এক্সপেরিয়েন্স লাগবে, এটা তো হ্যাঁ, লওয়ার কথা এখানে। এই 10 ইয়ার্স কাদের জন্য স্যার? এই বিটা ও, অ্যাকচুয়ালি কোন ক্লজটা বোঝাচ্ছে স্যার? এটা যদি একটু। আচ্ছা আচ্ছা, একটু দেখে একটা কাজ করি আমি, একটু দেখিনি বিটা আসলে একটু আইডেন্টিফাই করি, কারণ বিটা এখানে রাখা হয়নি। ওইটা বি শব্দটা রয়ে গেছে, তো আমার মনে হয় বেটার হবে ঠিক
নেক্সট ক্লাসে দেখে ইনশাআল্লাহ আমরা আমরা আপনাদেরকে বলবো। 10 বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে কাদের, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে ডিসকাশন হবে। আমি ক্লোজ করে বেরোচ্ছি, ম্যানুয়াল তো অনেক মোটা, ওই পেজে যাইতে আমার অনেক সময় লাগবে। তো এই জন্য আমি আর ওখানে যাচ্ছি না জি আজকে। ঠিক আছে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একটু মনে করা দিয়ে দরকার হলে, আর আমি চেষ্টা করবো এটা মনে রাখতে যে আপনার এইটা। আর কারোর কোনো কোশ্চেন আছে? মোটা দাগের কোশ্চেন, চিকন দাগ না। জি বলেন। আপনারা কি, আমি জাস্ট একটা কোশ্চেন, আপনারা কি আমার সাথে ছিলেন তো সবাই নাকি, নাকি জাস্ট? জি স্যার, ছিলাম স্যার, ছিলাম আছি স্যার, স্যার। চেষ্টা ছিলাম করেছি স্যার। স্যার। মাশাআল্লাহ ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের জন্য আমরা টিচাররা সব, যে টিচারই পড়ান না কেন অনেক কষ্ট করেন, মেহনত করেন। আপনারা খেয়াল করে পড়া শুনবেন। এই যে গাইডলাইন গুলি আমরা যে আলোচনা করলাম, নোট গুলি করে ফেলবেন চট করে। ডেইলি নোটটা ডেইলি একটা নোটবুকে নিয়ে করে ফেললে দেখবেন এটা আপনার জন্য ইজি হয়ে গেছে। আশা করি আমরা শেষ পর্যন্ত যাব। সব ল গুলি মোটামুটি একটা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত গেলে, এই স্টাইলে যদি আপনি একটু পড়েন, খালি মুখস্থর কোনো বিষয় না, একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। তো ইনশাআল্লাহ টুডে স্যার। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে, আপনাদের সাথে দোয়া চাই। থ্যাংক ইউ আপনারাও স্যার, ভালো ভালো থাকেন। থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।